हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले अलोंग खेलिए हर रोज। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা আচ্ছা দেখি তো কে বলতে পারে গণিতের চারটে মূল ধাপ কি কি? আমি বলবো আমি না না আমি বলবো আমি বলবো। আচ্ছা ঠিক আছে, পুটি তুই বল। গণিতের চারটে মূল ধাপ হলো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। বাহ, একদম ঠিক। আমরা আগের দিন যোগ করা শিখেছি, কি তাই তো? হ্যাঁ পণ্ডিত মশাই। আর আজ আমি তোমাদের সবাইকে বিয়োগ করা শেখাবো। সেটা আবার কি জিনিস? বিয়োগ মানে বাদ দেওয়া। কি বাদ দেওয়া পণ্ডিত মশাই? যে কোনো কিছু, যেমন ধর ন্যাপলার কাছে 4টে কমলা লেবু ছিল, ন্যাপলা পুটিকে তার থেকে 2টো কমলা লেবু দিয়ে দিল, তাহলে ন্যাপলার কাছে কটা কমলা লেবু থাকবে? 4টে ছিল, তার থেকে 2টো দিয়ে দিল, তার মানে আমি বলবো পণ্ডিত মশাই। হ্যাঁ বল দেখি। আমার কাছে 4টে কমলা লেবুই থাকবে। কিভাবে? কারণ আমি তো পুটিকে একটাও কমলা লেবু দেব না পণ্ডিত মশাই। কি বদমাশ ছেলেপুলে! হে ভগবান, এদের আমি কিভাবে পড়াবো, কিভাবে পড়াশোনা শেখাবো? এই যে বলি, এই যে ওঠো, কি গো ঘুম থেকে ওঠো গো, এই ওঠো না, ওঠো। দূর দূর, এই লোকটাই যে কত ঘুমোতে পারে তা ভগবানই জানেন। কি হলো? আমি আমি ভিজে গেলাম কেন? এই ঘরের ভেতর জল বন্যা হলো নাকি? এখন তো শুধু বন্যা দেখেছো, বিছানা থেকে উঠে রাজসভায় না গেলে এবার ঝড় বয়ে যাবে। হ্যাঁ, ভূমিকম্প হবে, এই বলে দিলাম। দূর দূর, এই রোজ রোজ রাজসভায় যেতে আর ভালো লাগে না। সেই একঘেয়েমি বকম বকম বকর বকর বকম বকম বকর বকর। সভাসদ না পায়রা, সেটাই গুলিয়ে ফেলি। রাজসভায় না গেলে কিভাবে সংসার চলবে শুনি? তোমার কি জমিদারি আছে নাকি? কেন, আছে তো 2.5 বিঘা জমি। সেটাও তো বিয়েতে আমার বাবা তোমাকে দিয়েছিল, কিন্তু সে জমিতে আজ অব্দি ধান সবজি তো দূরের কথা, কোনোদিন একটা দুব্ব ঘাসও গজালো না। আমার কপালটাই খারাপ। কি দেখেছে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল কে জানে। কি করব বলো? চাষের জন্য তো জমিতে লাঙল দিতে হবে, তার জন্য আবার লোক ভাড়া করার খরচ লাগবে। এমনিতেই সংসারের এত খরচ। তোমার দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না। আমার বাবার দেওয়া জমিটা ওরকমই ফেলে রাখো, ফেলে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। উফ, পণ্ডিত মশাই, আজ আমাদের একটা গল্প বলুন না, সেই তো কখন থেকে পড়াশোনাই করছি। হ্যাঁ পণ্ডিত মশাই, গল্প শুনবো, আমরা গল্প শুনবো। ও, গল্প শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। আজ তোদের গুপ্তধনের গল্প বলবো। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। এক প্রত্যন্ত গ্রামে পাঁচকুড়ি নামের একজন গরিব চাষি ছিল। সেই চাষির পরিবারে চাষি ছাড়া চাষির স্ত্রী আর চাষির 2 ছেলে আর 1 মেয়ে ছিল। বাহ, আমার বাবা তো চাষ করে, আমরাও 2 ভাই 1 বোন। পরপর 2 বছর তেমন বৃষ্টি না হওয়ায় চাষের কাজও ভালো হয়নি। গ্রামের সব চাষিরা ভীষণ অর্থকষ্টে ভুগছে। এমন সময় একদিন ওই পাঁচকড়ি তার চাষ জমিতে মাটি খুঁড়তে গিয়ে একটা পিতলের ঘড়া পায়। সেই ঘড়ার ভিতরে ছিল ভর্তি মোহর। সেই গুপ্তধন পাওয়ার পর ওই চাষির অর্থকষ্ট আর থাকে না। সেই গরিব চাষি রাতারাতি রাজা হয়ে গেল, আর তার সমস্ত অর্থকষ্ট চলে গেল। এটা তো একজন চাষির কথা বললেন, আর গ্রামের বাকি চাষিদের কি হলো? ওই পাঁচকড়ি রাজা তার গ্রামের বাকি চাষিদেরকেও তার পাওয়া গুপ্তধনের থেকে কিছু কিছু মোহর দিল, তাদেরও দুঃখ কষ্ট থাকলো না। তারপর থেকে প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দেখলেই রাজা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিত। উফ, আমার বাবাও যদি এরকম গুপ্তধন পায় তাহলে আমার বাবারও কষ্ট থাকবে না। হি হি হি। কি হলো, আজ মন্ত্রী আসেনি কেন? মহারাজ,
দেখুন, আজ আমি ঘুম থেকে দেরি করে উঠেও রাজসভায় পৌঁছে গেছি, কিন্তু আমাদের মন্ত্রী মশাই এখনো পৌঁছয়নি। সেটাই তো দেখছি, আজ তো আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। গিন্নি, রাজসভায় চললাম। আচ্ছা এসো। ওহ বাবা রে বাবা, আজকে রাজসভায় খুব দেরি হয়ে গেছে। ওমা, এ কি? তুমি আজ এরকম ছেঁড়া ফোড়া পোশাক পরে রাজসভায় যাচ্ছ কেন? এটা মহারাজের মন গলানোর জন্যে আমার নতুন কায়দা। তুমি বুঝবে না। চাপ বাবা। এই এতক্ষণে সময় হলো মন্ত্রী মশাইয়ের রাজসভায় আসার। তোমার মতো সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকলে তো চলে না। আমার সারাদিনে অনেক কাজ থাকে। কাজের ঠেলায় তো মনে হচ্ছে আজকাল অন্ধকার দেখছো, যে একটা ছেঁড়া ধুতি পরেই রাজসভায় চলে এসেছো। কি আর করব বলুন মহারাজ, অর্থ কষ্ট চলছে, সংসারের খরচ, গিন্নির আবদার, আর পারছি না মহারাজ। যদি আপনি কিছু টাকা পয়সা দেন তাহলে একটা নতুন ধুতি কিনে পরতে পারি। আপনার আবার কিসের অর্থকষ্ট মন্ত্রী মশাই? রাজসভার সব সভাসদদের মধ্যে সবচেয়ে বেশি বেতন তো আপনি পান। হ্যাঁ, তা যা বলেছ গোপাল। মন্ত্রীর হাতে 7 রাজার গুপ্তধন, হিরে মানিক এলেও মন্ত্রীর অর্থ কষ্ট কমবে না। মহারাজ, যদি টাকা পয়সা দিতেই হয় আমাকে দিন। আমার অবস্থাটা একবার দেখুন। এই মাসের বেতন পাই, আগের মাসের ধার মেটাই। ওই শুরু হলো ন্যাকামো। গোপাল, তুমি রাজসভা ছেড়ে যাত্রা দলে নাম লেখাও, কাজে দেবে। যেই দেখলে আমি মহারাজের কাছে টাকা চাইছি অমনি তোমাকে দারিদ্র ছেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে কুটকাচারি বন্ধ করো তো। সারাক্ষণ আর এসব ভালো লাগে না। গুনি, গুনি, আরেকবারটি মুড়ি দিয়ে যাও না। সারাদিন তো আর কোনো কাজকর্ম নেই, শুধু মুড়ি খাও আর ভুঁড়ি বানাও। উহ, হ্যাঁ, দেখো গিন্নি, এই ছোট্ট জীবনের তো মাত্র দুটো উদ্দেশ্য, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। সারা জীবন শুধু খাই 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 করেই মরলে, কিন্তু কি করে যে ভালো মন্দ খাবার জোগাড় হবে সেদিকে তোমার খেয়াল নেই গো। হ্যাঁ, সকালে কত করে বললাম একটু চাষ জমিটার দিকে খেয়াল দাও গো, খেয়াল দাও। কে কার কথা শোনে? আরে বাবা, সকালে বললাম তো দেখছি। বলি এটা কি জাদু নাকি? মুখ দিয়ে গিলি গিলি হকাস ফকাস ছু বললাম আর জমিতে চাষ হয়ে গেল। দাদু দাদু, আমরা চলে এসেছি। বাহ, এই তো তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম রে। দাদু, আজ কিন্তু আমাদেরকে গল্প বলতেই হবে। না না, রোজ আমি তোদের গল্প বলি, আজ তোরা আমাকে গল্প শোনাবি। আমরা তোমাকে গল্প শোনাবো? হ্যাঁ, কি আছে, যে কোনো গল্প যেটা তোরা জানিস কিন্তু আমি জানি না। কি গল্প বলি বলো তো? আরে এই পুটি, দাদুকেও ওই গুপ্তধনের গল্পটা শুনিয়ে দে না। আরে বাস, গুপ্তধন। হ্যাঁ দাদু, এক গ্রামে একজন গরিব চাষি ছিল। বহুদিন বৃষ্টি না হওয়ায় বাহ, তোরাও তো বেশ ভালো ভালো গল্প জানিস। এবার থেকে আমিও তোদের কাছে গল্প শুনবো। আচ্ছা দাদু, আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র তো প্রজা দরদি, তাহলে উনিও কি গুপ্তধন পেয়ে রাজা হয়েছেন? না না, উনি হলেন বংশ পরম্পরায় কৃষ্ণনগরের রাজা। তবে তোরা যদি চাস তাহলে এই গুপ্তধনের গল্পটা কিছুটা হলে সত্যিও হতে পারে। হ্যাঁ, কিভাবে গো দাদু? তাহলে তার জন্য তোদের একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? কথাটা মনে থাকে যেন। হ্যাঁ দাদু, মনে থাকবে। মন্ত্রীমশাই, কালকে কিন্তু ওই ছেঁড়া ধুতি পরে এসে নাটকটা ভালোই করলেন। কি আর করব বলো সেনাপতি, আমার বাড়িতে তো আর কুবেরের ধন নেই যে রোজ রোজ নতুন নতুন পোশাক পরে আসব। আমার যেরকম আয়
সেরকমই ব্যয় করতে হয়। তা ঠিক আছে, কিন্তু আপনার মহারাজের কাছে ওরকম ভাবে টাকা পয়সা চাওয়াটা উচিত হয়নি। হ্যাঁ, শোনো, আমার টাকা পয়সার ওপর লোভ নেই, তাই চেয়েছি। যদি লোভ থাকতো তাহলে চুপি সারে রাজ সিন্ধুক থেকে হাত সাফাই করে নিতাম। বাহ বাহ বাহ, এ তো দেখছি বেড়াল বলছে মাছ খাই না। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনাকে কিভাবে জব্দ করা যায় সেই উপায় আমার ভালো মতন জানা আছে। মন্ত্রী মশাই, একবার এদিকে শুনুন না। কেন, তোমার আবার আমাকে কি দরকার? আমি আপনার ভালোর জন্যই ডাকছি, একবার আমার কথাটা শুনুন। হ্যাঁ, কি বলবে বলো। আস্তে আস্তে, জানাজানি হয়ে গেলেই মুশকিল। কি বলতে চাইছো সেটা খোলসা করে বলো তো। শুনুন, রাজসভায় আসার সময় দেখলাম আপনার বাড়ির সামনে বটা ঘটা আর ভগবান ঘুরঘুর করছে, বারবার আপনার বাড়ির দিকে তাকাচ্ছে আর চোখ ফিরিয়ে নিচ্ছে। তারপর আমাকে দেখতে পেয়েই ওরা আপনার বাড়ির সামনে থেকে সরে পড়ে। হ্যাঁ, সে কি? আমার বাড়ির সামনে ওদের কি দরকার? না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। আচ্ছা গোপাল, তুমি আমায় এই কথাটা জানিয়ে বেশ ভালো করেছো। আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে। ইগো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? বাড়ির সামনে আজকাল দিনে দুপুরে অকারণে লোকজন ঘুরঘুর করছে, তোমাকে সাবধানে থাকতে হবে। আরে বাবা, কে ঘুরঘুর করছে সেটা তো বলবে। সেটা তোমার জন্য কাজ নেই। যাও, রান্নাঘরে যাও, ভালো মন্দ কিছু রান্না করো। এই তো তোরা চলে এসেছিস। দাদু, এবার বলো কি করতে হবে? শোন, তোরা এই পুরনো বাক্সটা আমাদের মন্ত্রী মশাইয়ের বাড়ির এক কোণে চুপি চুপি রেখে আসবি। এই বাক্সে কি আছে দাদু? গুপ্তধনের সংকেত আছে। তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার কি আছে? তোমার কাছেই রাখো না। বেশি কথা বাড়াস না, যেটা বললাম সেটা কর। আর হ্যাঁ, এনে এই কাগজটা মন্ত্রী মশাইয়ের জানলা দিয়ে ঘরের ভিতর ফেলে আসবি। আচ্ছা দাদু, ঠিক আছে। সাবধানে আর চুপি চুপি কাজটা করতে হবে, কিন্তু জানাজানি হয়ে গেলেই মুশকিল। কে কে কে? কি গো, কি হলো? আমিও তো সেটা জিজ্ঞেস করছি, কি হলো? ঘরে এই মোড়ানো কাগজটা কে ফেললো? আপনার বাড়িতে যে গুপ্তধনের সংকেত আছে সেটা আমার চাই, আর যদি সেটা না পাই তাহলে আপনি ইহলোকে থাকবেন না। হি হা 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 হা। কি তোমার কাছে গুপ্তধনের সংকেত আছে? সেটা আমায় আগে বলনি তো। কবে থেকে বলছি একটা সীতাহার গড়িয়ে দাও, তার বেলা তো একটা রাখাটো না। হ্যাঁ ধুর বাবা, আমি নিজেই জানি না। সত্যি করে বলো বলছি, গুপ্তধনের সংকেত কোথায় লুকিয়ে রেখেছো? আরে আমি সত্যিই জানি না গো। তাহলে কি এমনি এমনি হুমকির চিঠি এলো? সেটাই তো ভাবছি, কারণ ছাড়া তো আমাকে হুমকির চিঠি পাঠাবে না। আমার বাড়িতে কোথাও না কোথাও নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্যে ওরা এই চিঠিটা পাঠিয়েছে। আমি এই ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, তুমি অন্য ঘরে খোঁজো। পেয়েছি গিন্নি, পেয়েছি। একবার এদিকে দেখে যাও। ও মা গো, কি আছে এতে? সেটাই তো দেখছি। এটা তো একটা মানচিত্রের নকশা বলে মনে হচ্ছে। আর
নকশার এইখানেই আছে গুপ্তধন। ও মা গো, গুপ্তধন! আমার আমার সীতাহার, কানপাশা, ঝুমকো, কানের দুল চাই। হবে হবে গিন্নি, সব হবে। আগে আমায় এই মানচিত্র অনুযায়ী গুপ্তধনের জায়গাটা খুঁজে বের করতে হবে। দাদু, কালকে কাজটা করে দিয়েছি, এবার বলো গুপ্তধন কি পাওয়া যাবে? এটা তো একটা ফুটো করি, গুপ্তধন কোথায়? এটাই গুপ্তধন। এ কি, মানচিত্র অনুযায়ী তো গুপ্তধন গোপালের জমিতে রয়েছে। এখন যদি আমি খোঁড়াখুঁড়ি শুরু করি তাহলে লোকজন জেনে যাবে। এখন বাড়ি যাই, তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোদাল নিয়ে চলে আসব। কি ব্যাপার, মন্ত্রী কোথায়? মহারাজ, মন্ত্রীমশাই আজকেও গড় হাজির। দেখুন মহারাজ, দেখুন মন্ত্রীমশাই আজ এখনো এলো না, আর আমি দেরি করে এলে আমাকে কত কিছু বলেন। মন্ত্রীর এরকম পরপর 2 দিন রাজসভায় না আসাটা বেশ চিন্তার বিষয়। উনি আবার শারীরিক অসুস্থ হতে পারে। না না, দেখুন দেখুন, নিশ্চয়ই বাড়ি বসে গোপনে কোনো না কোনো চক্রান্ত করছে। যাই হোক মহারাজ, আমারও কালকে ছুটি লাগবে। কেন, তুমি আবার কালকে কোথায় যাবে? কোথাও যাব না মহারাজ, বাড়িতেই থাকবো। আসলে অনেক দিন ধরে আমার একটা ফাঁকা জমি পড়ে আছে। সেই জমি চাষযোগ্য করে তোলার জন্যে একটা ফুটো কড়ির বিনিময়ে একজন ঠিকে মজুরকে রেখেছি। আর সেই মজুর আবার রাতের বেলা ছাড়া কাজ করে না, তাই সারা রাত জেগে মজুরের কাজ দেখে তারপর কালকে সারা দিন ঘুমোবো। এমন কোনো আহাম্মক আমাদের রাজ্যে আছে নাকি যে একটা ফুটো কড়ির বিনিময়ে তোমার ফাঁকা জমি চাষযোগ্য করে দেবে? বিশ্বাস না হলে আপনি আজ রাতে আমার বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজ রাতে তাহলে তোমার বাড়িতেই যেতে হচ্ছে দেখছি। কি মন্ত্রীমশাই তো আমার বাড়ির ওদিক থেকেই আসছে, তার মানে বোধহয় টোপ কিলেছে। কি মন্ত্রীমশাই, আজকে রাজসভায় এলেন না? না, মানে আমার একটু কাজ ছিল গোপাল। ওহো, আমি ভাবলাম আপনার বোধহয় শরীর খারাপ। যাই হোক, আমি চললাম, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ গোপাল, এসো। তুমি তো জানো না, আজ রাতেই তোমার জমিতে লুকানো গুপ্তধন আমার হাতে আসবে। গিন্নি, তোমাকে আর চিন্তা করতে হবে না। আজ রাতের মধ্যেই তোমার বাবার দেওয়া 2.5 বিঘা জমি চাষযোগ্য হয়ে যাবে। বাহ, তার মানে এতদিনে তোমার সুমতি হলো? তা কাকে মজুর রাখলে? তোমার বুদ্ধির জবাব নেই। আসুন আসুন মহারাজ, আসুন। কি গোপাল, তোমার ওই আহাম্মক মজুর কোথায় যে তোমার পুরো জমি একটা ফুটো কড়ির বিনিময়ে চাষ করে দেবে? একটু সবুর করুন মহারাজ। এতদিন জানতেন সবুরে মেওয়া ফলে, এবার দেখবেন সবুরে ধান ফলবে। আপনি শুধু আমার সাথে আসুন, আর আস্তে আস্তে কথা বলবেন, নইলেই মুশকিল। এ যে আমাদের মন্ত্রী। হ্যাঁ, এবার চুপচাপ মজাটা দেখে যান। মানচিত্র তো বলছে এখানেই গুপ্তধন আছে, কিন্তু গুপ্তধন কোথায়? না, এদিকটা একবার খুঁড়ে দেখি।
জ্বালাতন! গুপ্তধনটা কোথায়? না, ওই দিকটা একবার খুঁড়ে দেখি। না, কোথাও কিছু নেই। কিন্তু ওটা কি? চলুন মহারাজ, এবার আমরা ওদিকে যাই। হ্যাঁ, এটা তো একটা ফুটো করি মাত্র। দেখলেন মহারাজ, আমার মজুর কিরকম একটা ফুটো কড়ির বিনিময়ে আমার পুরো জমিটা খুঁড়ে চাষযোগ্য করে দিল। মন্ত্রী, আমি অনেক আহাম্মক দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। হ্যাঁ, তার মানে আমাকে ঠকানো হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি গুপ্তধনের লোভে আমার ফাঁকা পড়ে থাকা জমিটা চাষযোগ্য করে দিলেন, তাও আবার একটা ফুটো কড়ির বিনিময়ে। এই পুরো পরিকল্পনাটাই আমার। সাবাস সাবাস গোপাল, সাবাস! তোমার বুদ্ধির জবাব নেই। এই নাও গোপাল, তোমার বুদ্ধির পুরস্কার। এই টাকা দিয়ে তুমি তোমার জমিতে বীজ ধান বসাও। ধন্যবাদ মহারাজ। গোপাল, আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় এভাবে বোকা বানালে। কেন? একটা ফুটো কড়ি তো পেয়েছেন, ধরে নিন ওটাই আপনার কাছে গুপ্তধন। নিন মন্ত্রী মশাই, একটু জল খেয়ে নিন, সারা রাত অনেক খেটেছেন। নিকুচি করেছে জলে। আরে ও মন্ত্রী মশাই, যাচ্ছেন কোথায়? আরেকটা ফুটো করি দিচ্ছি, আমার জমিতে বীজ ধান বসিয়ে দেবেন। ও মন্ত্রী মশাই, শুনুন শুনুন, এরকম রাগ করে চলে যাবেন না। যা বললাম স্বর্ণকার মশাই, খুব ভালো দেখে একটা হার গড়িয়ে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, কালকের মধ্যেই আমি হার গড়িয়ে নিয়ে আসবো। সোনার হার গড়াতে দিচ্ছ? তা কার জন্যে? এ রাজ্যে সব থেকে বুদ্ধিমান মানুষটির জন্য আমার বড় ইচ্ছে নিজের হাতে তাকে আমি পুরস্কৃত করি। তা তোমার বিবেচনায় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তিটি কে? কি আবার, গোপাল? আচ্ছা, গোপাল ছাড়া আর কাউকে কি তুমি চেনো না? চিনবো না কেন? তবে আমার মনে হয় গোপালই হচ্ছে এ রাজ্যে সব থেকে বুদ্ধিমান লোক। সে তুমি গোপালকে অত্যধিক স্নেহ করো তাই। তবে একটু খোঁজ খবর করলেই হয়তো দেখা যাবে গোপালের থেকেও বুদ্ধিমান লোক এ রাজ্যে আছে। তাহলে তাকে খুঁজে বের করার চেষ্টা করুন। সে তো করতেই হবে। গোপাল গোপাল করে এ রাজ্যে সকলে যা নাচানাচি করতে শুরু করেছে, তাতে হয়তো একদিন ও আমার মাথাতেই চড়ে বসবে। না 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 না, এটা কখনোই হতে দেওয়া যায় না। আপনার মতিগতি না বোঝা ভার। গোপালের কাছ থেকে বিপদে আপদে আপনি এত সাহায্য পান, অথচ তাকে বুদ্ধিমান বলে স্বীকার করতে আপনার যত বাধা। হ্যাঁ, স্বীকার করতে বাধা নেই, তবে ওর অহংকারকে মেনে নিতেই আমার যত আপত্তি। তাহলে কাল থেকেই তাকে খুঁজতে লেগে পড়ুন। আপনার বিচারে যে বুদ্ধিমান বলে প্রমাণিত হবে তাকেই না হয় আমি সোনার হার পুরস্কার দেব। গোপাল যে বুদ্ধিমান লোক সেটা আমিও জানি রানী। তবে সোনাকে যেমন কষ্টি পাথরে ঘষে যাচাই করে নিতে হয়, তেমনি আমিও ওকে বারে বারে যাচাই করে নিতে চাই। শোনো, তোমাদের রানীমার বড় ইচ্ছে যে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকটিকে একটা সোনার হার উপহার দেন। ও বাবা, সোনার হার! আহা, কি সুসংবাদ! অত নেচে লাভ নেই মন্ত্রীমশাই, পুরস্কার তো পাবে গোপাল, আর আমাদের পড়বে কপাল। না 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 না, এবারে অত সহজে আর সেটি হবে না। তোমাদের মধ্যে প্রত্যেককেই বুদ্ধির পরীক্ষা দিতে হবে, আর আমার বিচারে পরীক্ষায় যে শ্রেষ্ঠ হবে সেই পাবে সেরা বুদ্ধিমানের পুরস্কার, সোনার হার।
ব্যাপার গোপাল, এতক্ষণে রাজসভায় পা দেওয়ার সময় হলো তোমার? আসলে আমার পা দুটো একটু আস্তে চলে কিনা, তাই রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। এই ফাঁকে মহারাজকে একটু গোপালের বিরুদ্ধে তাতিয়ে দিতে হবে। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের সাহসটা একবার দেখেছেন? দেরি করে আসার পরও আপনার প্রশ্ন নিয়ে কেমন রসিকতা করলো। আগে হাস্যরস বিতরণ করাই তো আমার কাজ মন্ত্রী মশাই। চুপ কর গোপাল, সব সময় তোমার এই স্থূল রসিকতা আর ভালো লাগে না। ঠিক আছে, কাল থেকে না হয় সূক্ষ্ম রসিকতাই করব, তবে সেটা যে সূচের মতো গায়ে বেঁধে সহ্য করতে পারবেন তো? এই বাচালের কথা বাদ দিন মহারাজ, যা বলছিলেন বলুন। বলুন কিভাবে আমাদের বুদ্ধির পরীক্ষা দিতে হবে। ও বাবা, বুদ্ধি পরীক্ষা? সে তো অভিনব ব্যাপার। আর সেই পরীক্ষায় তুমি হারবে গোপাল। আমি না হয় হারবো, তবে আপনি জিততে পারবেন তো? যদি জেতেন তাহলে কথা দিচ্ছি এই কৃষ্ণনগরের ঘরে ঘরে আমি ভোলা ময়রা রসগোল্লা পৌঁছে দেব। এই বাঘ বিতণ্ডা থামিয়ে যা বলছি তা সকলে মন দিয়ে শোনো। এই কৃষ্ণনগরের সব থেকে বুদ্ধিমান কে সেটা প্রত্যেককে কাগজে লিখে এনে আমার কাছে জমা দিতে হবে। কাগজে লিখে আনতে হবে? হ্যাঁ, কেউ যদি নিজেকেই বুদ্ধিমান মনে করে সেটাও কাগজে লিখতে হবে, আর যদি অন্য কাউকে বুদ্ধিমান মনে করে তাহলে সেটাও লিখতে হবে। হ্যাঁ, তবে একটা কথা, কেন বুদ্ধিমান সেটাও ওই লেখার মধ্যে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। বাবা, এ তো খুব হজবজ ব্যাপার। বাহ, সেরা বুদ্ধিমানের পুরস্কার পাবে, আর সেটা একটু হজবজ হবে না? যাও যাও, সকলে এখন বাড়ি চলে যাও দেখি। ভেবে চিন্তে মন দিয়ে লিখে কাল আমাকে জমা দেবে। কি গোপাল, মুখ শুকিয়ে গেল তো? এই বয়সেও আপনার চোখের কি জ্যোতি মন্ত্রী মশাই! আমার শুকনো মুখটা কত সহজে আপনার নজরে ধরা পড়লো। রোজ ছোট মাছখান বুঝি, হ্যাঁ? ভালো ভালো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি ব্যাপার? ঘরে ঢুকতে না ঢুকতে হাঁক ডাক করে পাড়া মাথায় করে তুললে কেন? দারুণ খবর আছে গিন্নি, দারুণ খবর আছে। আমি এবার কৃষ্ণনগরের শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার পেতে চলেছি। সে কি গো, এ তো খুব ভালো খবর। তা কি পুরস্কার পাবে? সোনার হার। সোনার হার? আচ্ছা, এটা কি বুদ্ধির পুরস্কার গো? ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? কেন কেন এ কথা বলছো কেন? না, আড়ালে আবডালে সকলেই তো বলে যে তোমার মাথাটা নাকি শুধুই শয়তানি বুদ্ধিতে ভরা। চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা। যাও, নিজের কাজে যাও। দিল, ঘরে পা দিতে না দিতেই মাথাটা গরম করে দিল। না না, এখন মাথা গরম করলে চলবে না, এখন বেশ গুছিয়ে লেখাটা লিখতে হবে। কি গো, পাখার বাতাস করাটা হঠাৎ বন্ধ করে দিলে কেন গো? আরে বাবা, আমার হাতটা কি যন্ত্র নাকি? সারাদিনই তো সংসারের জন্য খেটেই চলেছি। আমার তো আর শখ আহ্লাদ কিচ্ছুটি নেই। বুঝলে গিন্নি, কদিনের মধ্যেই দেখবে তোমার গলায় কেমন সোনার হার দুলছে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে কালই শাকটার কাছে চলো। শাকরার কাছে যেতে হবে না গো, সোনার হার মহারাজ দেবেন। কেন 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 মহারাজ দেবেন কেন? কারণ আমি হচ্ছি এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক, তাই। ও বাবা, কি সুখবর গো! তাহলে আরেকটু ভাত দাও, আজকে রান্নাটা বেশ জমিয়ে করেছো বুঝলে। লেখাটা যা হলো না,
যাকে বলে 100-100। এই লেখা পড়ে আমাকে শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার না দিয়ে মহারাজ আর যাবেন কোথায়, হ্যাঁ? হ্যাঁ গো, রাজসভায় যাচ্ছ? হ্যাঁ, কারণ আজই তো আমার বুদ্ধির পরীক্ষা দেবার দিন। ভালো করে পরীক্ষা দিও কিন্তু, হ্যাঁ। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, সোনার হার আমি পাবোই পাবো। দুকা 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 দুকা। তা গোপাল, কি লিখলে? কিরকম লিখেছি জানি না, তবে মনে হয় আপনার থেকে ভালো। ঠিক আছে, সময় এলেই দেখা যাবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো, তা সকলে লিখে এনেছো তো? হ্যাঁ মহারাজ, আপনার কথা মতো খুব ভেবে চিন্তে লিখে এনেছি। আশা করি আমার লেখা আপনার পছন্দ হবে। সভাকবি, তুমি আগে পড়ো তোমার লেখা। আমি আমার মনের ভাব কবিতার মাধ্যমে বর্ণনা করব। আচ্ছা, তাই করো। পূর্ব হোক বা পশ্চিম, যার বুদ্ধির জুড়ি মেলা ভার, সে আর কেউ নয় আমাদেরই গোপাল ভাঁড়। বুদ্ধি তার থেমে থাকে না, স্থলে হোক বা জলে, সব সমস্যার সমাধান করে ছলে বলে কৌশলে। থাক থাক, বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, আর পড়তে হবে না। তুমি বসতে পারো। রাজ পণ্ডিত, কি হলো, বসে রইলে কেন? উঠে আর কি হবে মহারাজ, আপনি তো এক্ষুনি বসিয়ে দেবেন। কেন বসিয়ে দেবো কেন? ওই যে আমার বিবেচনা অনুযায়ী সভাকবির মতো আমিও যে লিখে এনেছি, গোপালই হচ্ছে সেরা বুদ্ধিমান। ও, সেনাপতি? সারা রাত ভেবে ভেবেও আমি কিছু লিখে উঠতে পারিনি মহারাজ। অপদার্থ, রাজজ্যোতিষী। আমার বিবেচনা অনুযায়ী মহারাজই হচ্ছেন এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, কারণ তিনি আমাদের মহারাজ। আর কিছু লিখেছ কি? না মহারাজ, কারণ শাস্ত্রে বলেছে অল্প কথাই শ্রেয়। আমি এবার বসি মহারাজ। এবার তাহলে আমি পড়ি মহারাজ। পড়ো পড়ো। উফ, যা একটা লেখা লিখে এনেছি না, লেখার ছত্রে ছত্রে শুধু তেল আর তেল। মহারাজ শুনেই পা হরকাবে। আমার মনে হয় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান আর বিবেচক লোক হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় মহারাজ। ব্যাস, তৈলমর্দন শুরু হয়ে গেল। কারণ হিসেবে কি লিখেছো মন্ত্রী? হ্যাঁ, এই তো পড়ছি মহারাজ। তিনি শুধু বুদ্ধি দিয়ে সর্বদা শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করেন। তিনি যে কত কি করেন, এই করেন ওই করেন, আর যা করেন তা সবই ওই বুদ্ধির জোরে। ব্যাস, আমার আর কিছু বলার নেই। বাহ বাহ বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তা গোপাল, এবার তো তোমার পালা। আসলে কাল থেকে আমার গলায় বড্ড ব্যথা হয়েছে, তাই অনুগ্রহ করে যদি কেউ আমার লেখাটা পড়ে দেন। ঠিক আছে, মন্ত্রী পড়ে দিচ্ছে। অমন্ত্রী, গোপালের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করো দেখি। শুনলে মনে হবে নিজের ঢাক নিজে পেটাচ্ছি, কিন্তু যা বলছি তা সত্যি। আমি মনে করি আমি হচ্ছি এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক। শুধু বুদ্ধির জোরে সামান্য এক নাপিত থেকে আমি আজ রাজসভার এই জায়গায় পৌঁছেছি। ঠিক আছে ঠিক আছে, বাকিটা পড়ো। আসলে মহারাজের মাথায় তো বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই। চুপ! কি বললে? আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? আমি আবার বললাম কখন? আমি তো শুধু পড়ছি, লিখেছে তো গোপাল। হ্যাঁ, তাও তো বটে। ঠিক আছে ঠিক আছে, বাকিটা পড়ো। তাই সমস্যায় পড়লেই মহারাজ আমার শরণাপন্ন হন, আর তখন আমাকেই মুশকিল আসান হয়ে তার পাশে দাঁড়াতে হয়, কারণ আমি হচ্ছি বুদ্ধিমান। শুধু বুদ্ধি নয়, গোপালের সাহসও আছে বলতে হবে। ঠিক আছে, কাল আমি ঘোষণা করব কে পাচ্ছে বুদ্ধিমানের পুরস্কার। আজ তাহলে সভা এখানেই শেষ হল। তুমি মনে হয় এবার গেলে গোপাল? আমি চলে গেলে আপনার যদি সুবিধে হয় তাহলে আমার কোনো অসুবিধে নেই মন্ত্রী মশাই। তবে এত তেল ঢেলেছেন না, দেখবেন ওই তেলে পাহড়কে নিজেই না আবার আছাড় খান।
ভাবতে পারো রানী, ভাবতে পারো রাজসভা ভর্তি লোকের সামনে গোপাল বলে দিল যে মাথায় নাকি বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই। ও মা, গোপাল এই কথা বলেছে বুঝি? বলেছে মানে আরো বলেছে যে আমি যখনই বিপদে পড়ি সেই নাকি আমাকে উদ্ধার করে। ভুল তো কিছু বলেনি, যা সত্যি তাই বলেছে। তবে ওকে আমি ছাড়বো না। এক ঘর লোকের সামনে আমাকে হেনস্থা করার জন্য শাস্তি ওকে পেতেই হবে। ও মা, ও কি তাহলে পুরস্কার পাবে না? পাবে না কেন? নিশ্চয়ই পাবে। সোনার হারের থেকেও অনেক দামি পুরস্কার পাবে। তবে এমন পুরস্কার সেটা না পারবে গিলতে আর না পারবে ওগরাতে। মানে? কাল রাজসভা এলেই দেখতে পাবে। হ্যাঁ গো, আকাশে তো খুব মেঘ জমেছে গো। তুমি কি এর মধ্যেই রাজসভায় চললে নাকি? বারে যাব না। আজ তো মহারাজ ঘোষণা করবেন এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকের নাম, আর তারপরেই তো পুরস্কার। না না, তাহলে যাও। বলছি এই সোনার হার বলে কথা, তবে মনে করে ছাতাটা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে হবে না। আমি চলি গো গিন্নি। হ্যাঁ, এসো এসো এসো। দুকা 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 দুকা। এটা আবার কি? লাল ভেলভেটে ঢাকা, তাই যায় না বোঝা, দেখতে পেলে বুঝতে হতো সোজা। আজ তোমাদের মহারানী এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান মানুষটিকে পুরস্কার দেবেন, আর ওই হচ্ছে সেই পুরস্কার। ওটা কি মহারাজ? একটু ধৈর্য ধরো, এক্ষুনি দেখতে পাবে। হ্যাঁ, আমি অনেক বিবেচনা করে স্থির করলাম যে গোপালই হচ্ছে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, তাই ওই পাবে ওই পুরস্কার। এ বাবা, এ তো নিজের ঢালা তেলে নিজেই পাহাড় খেলাম। রক্ষী, পাত্রের ওপর থেকে কাপড়টা সরাও। এই তো গামলা। হ্যাঁ, গামলা। গোপালের অনেক বুদ্ধি তো, আর সেই বুদ্ধি দিয়ে ও আমাকে বিপদে আপদে রক্ষা করে, আর তাই সেই বুদ্ধি ধরে রাখতে আমি এই গামলাই উপহার দিলাম। কি গোপাল, পছন্দ হয়েছে তো? কিন্তু সোনার হার? সোনার হারের থেকেও এটা অনেক দামি। তবে হ্যাঁ, এই উপহারের যথাযথ ব্যবহার করে উপহারের মর্যাদা যদি রাখতে পারো, তাহলেই সোনার হার তুমি পাবে গোপাল। রানীমা, এই ছিল আপনার মনে? আমি শুধু পুরস্কার দেব বলেছিলাম, বাকি যা হয়েছে সবই তোমাদের মহারাজের ইচ্ছে অনুযায়ী। মহারাজ, এত বড় গামলা আমি রাখবো কোথায়? করব কি? কেন গোপাল, এতে করে রোজ ভাত রাঁধবে? তোমার যা জ্বালার মতো পেট, এক গামলা ভাত সুরুত করে পেটের ভেতর চলে যাবে। তবে একটা কথা, ব্যবহার না করে যেখানে সেখানে ফেলে রাখলে কিন্তু কঠিন শাস্তি পাবে। বুঝতে পেরেছি, বোকা বলেছি বলে বড্ড লেগেছে। ঠিক আছে, সময় এলে আমিও এর উত্তর দেব। তাহলে একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিন, তাতে চাপিয়েই না হয় বাড়ি নিয়ে যাই।
দেখো না দাদু কত বড় একটা গামলা এনেছে, দেখে যাও। হি বাবা, এই রাক্ষসে গামলা কোত্থেকে পেলে? মহারাজ দিয়েছেন সব থেকে বুদ্ধিমানের পুরস্কার। এটা পুরস্কার না তিরস্কার? হায় হায় হায়, এই এত বড় গামলা আমি রাখবো কোথায়? হায় 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 হায়। দিদা কেঁদো না, তেমন হলে উঠোনে একটা চালা বানিয়ে দেব। এখন সকলে ধরাধরি করে গামলাটাকে নামা দেখি। যা যা সকলে বাড়ি যা, বেশি বৃষ্টি নামলে আবার ভিজে যাবি। আমাদের খেলার কিন্তু একটা দারুণ ব্যবস্থা হয়ে গেল দাদু। এটা আমাদের জাহাজ, আর আমরা রোজ এসে এই জাহাজে চাপবো, ঠিক আছে? বাবারে বাবা, সেই বিকেল থেকে শুরু হয়েছে, বৃষ্টি তো থামবার কোনো লক্ষণই নেই। দূর, রাত যত বাড়ছে বৃষ্টির দাপটও তত বাড়ছে যে গো। অনেক আগেই ঘোর বর্ষা এসে গেল বলে মনে হচ্ছে, সবকিছু আবার ভাসিয়ে না দেয়। সারা রাত ধরে এত বৃষ্টি, বাবা, বৃষ্টি আর বৃষ্টি। রাজবাড়ির একতলা অব্দি জল চলে এসেছে। জানি না প্রজারা কে কি অবস্থায় আছে। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি খবর রক্ষী? এক রাতের বৃষ্টিতেই সারা কৃষ্ণনগর জলের তলায়। প্রাণ বাঁচাতে প্রজারা সব ওই ঘরের চালে উঠে বসে আছে। যাও যাও, তাদের সকলকে রাজবাড়িতে নিয়ে এসে থাকা খাওয়ার ব্যবস্থা করো। কি করে তাদের আনবো রানীমা? নদীর একদিকের বাঁধ ভেঙে গিয়ে জলে তোড়ে আমাদের সব নৌকা ভেসে গেছে। সর্বনাশ! তাহলে কি হবে? মহারাজ, মহারাজ! গোপালের গলা না? আপনার দেওয়াই গামলা যে এত তাড়াতাড়ি দরকারে লাগবে এটা কিন্তু ভাবিনি মহারাজ। গামলা নৌকায় চড়িয়ে প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে এলাম, এরপর সারা কৃষ্ণনগরের সকলকে একে একে নিয়ে আসবো রাজবাড়িতে। আপনি শুধু এদের ত্রাণের ব্যবস্থা করুন। দেখেছেন, বিপদের সময়তেও গোপালের বুদ্ধি দেখেছেন। আপনি ওকে জব্দ করতে যা উপহার দিয়েছিলেন সেটা আজ ওর বুদ্ধির জোরে কত বড় সাহায্যের জিনিস হয়ে উঠল। যাও যাও গোপাল, সকলকে একে একে নিয়ে এসো। মহারাজ, আপনার উপহারের যথাযথ ব্যবহার করে মর্যাদা রাখতে পেরেছি তো? আমাকে আর লজ্জা দিও না গোপাল, তুমি শুধু বুদ্ধিমানই নও, আমার সব বিপদের মুশকিল আসান। সোনার হার তুমিই পাবে। এখন সকলে বলো তো, বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.